প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রির উপর পাঠদান করব। আজকে আমার যে নির্ধারিত বিষয়বস্তু সেটি চ্যাপ্টার 12-এ আছে। এটি আমার আজকে সেকেন্ড ক্লাস। আজকে যে ক্লাসের টপিকস সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ সাব বায়োকেমিক্যাল মেথোডোলজিস। এইখানে আমরা গত ক্লাসে বলেছিলাম কিভাবে উদ্ভিদের মধ্যে বিভিন্ন পদার্থ সমূহের পৃথকীকরণ করা যায় এবং যৌগগুলোকে শনাক্তকরণ করা যায়। সেই বিষয় নিয়েই আজকের নির্ধারিত টপিকসটি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে বা ক্রোমাটোগ্রাফির মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন যৌগসমূহের মধ্য থেকে নির্ধারিত যৌগসমূহের পৃথকীকরণ করো পদ্ধতিসমূহ। সেখানে আমরা দেখেছিলাম ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে বিভিন্ন ধরনের মেথড রয়েছে। তার মধ্যে রয়েছে পেপার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি এবং আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। এই পাঁচটি পদ্ধতির যে কোনো একটি বা দুটি পদ্ধতি অবলম্বন করে আমরা উদ্ভিদ কোষের মধ্যে বিভিন্ন ধরনের যৌগসমূহের পৃথকীকরণ এবং এই যৌগসমূহকে শনাক্তকরণ করতে পারি। আমরা প্রথমে আলোচনা করব পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি পদ্ধতি হলো ক্রোমাটোগ্রাফিক পেপারের মাধ্যমে নির্দিষ্ট দ্রাবকের সহায়তায় বিভিন্ন যৌগসমূহ হতে যৌগগুলোকে পৃথকীকরণ এবং শনাক্তকরণ। এই পদ্ধতিতে আমরা রিটেনশন ফ্যাক্টর বা আরএফ এর ভ্যালু আমরা পেয়ে থাকি। আরএফ ভ্যালু বা রিটেনশন ফ্যাক্টর সমান আমরা জানি ডিস্টেন্স ট্রাভেলড বাই কম্পোনেন্টস এর অনুপাত ডিস্টেন্স ট্রাভেলড বাই সলভেন্ট। অর্থাৎ দ্রাবকের অনুপাত, দ্রাবককে আমরা যদি দ্রবণ দিয়ে ভাগ করি তাহলে যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালুকে বলা হয় আরএফ ভ্যালু বা রিটেনশন ফ্যাক্টর। এই রিটেনশন ফ্যাক্টরের সুনির্দিষ্ট মান রয়েছে। সাধারণত এই রিটেনশন ফ্যাক্টরের মান 0.01 থেকে 0.99 পর্যন্ত হয়ে থাকে। এটা বিভিন্ন দ্রাবকে বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আমরা পেপার ক্রোমাটোগ্রাফির যে সুবিধা, সেই পেপার ক্রোমাটোগ্রাফির মেরিটসগুলি আমরা পড়ব, অ্যাডভান্টেজগুলি আমরা আগে দেখে নিই। কেন আমরা এই পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে দ্রবগুলোকে আলাদা করব। অ্যাডভান্টেজ সমূহ আমরা আলোচনা করব। অ্যাডভান্টেজ প্রথমেই পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা দ্রবগুলোর মধ্য থেকে যৌগগুলোকে খুব সহজেই
পৃথক করতে পারি। এটা একটি প্রথম কারণ। পেপার ক্রোমাটোগ্রাফি পছন্দ করার প্রথম কারণ হচ্ছে আমরা এই পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে সহজেই যৌগগুলোকে পৃথক করতে পারি। 2 নাম্বার, এই যে পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা আরএফ ভ্যালু পাবো, সেই আরএফ ভ্যালুটি খুব সহজেই জানা যায় বা নির্ণয় করা যায়। নাম্বার 3, এই পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা ভৌত ধর্মহীন কিছু পদার্থ রয়েছে, সেই সমস্ত পদার্থকেও আমরা আলাদা করতে পারি। যেমন ভৌত ধর্মহীন পদার্থ যেমন রয়েছে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন সাধারণত ফিজিক্যাল ভৌত ধর্মবিহীন। এই সমস্ত ভৌত ধর্মবিহীন পদার্থকেও আমরা পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আলাদা করতে পারি বা শনাক্তকরণ করতে পারি। নাম্বার 4, এই পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা অজানা যে সমস্ত যৌগ রয়েছে, অজানা যৌগ সমূহকেও পৃথক করতে পারি। এই সমস্ত অ্যাডভান্টেজ বা সুবিধার কারণে আমরা পেপার ক্রোমাটোগ্রাফিকে প্রায়োরিটি দিব বা পছন্দ করে থাকি। এবার আমরা জানবো এই পেপার ক্রোমাটোগ্রাফির যে কিছু মূল নীতি, প্রিন্সিপালস অফ পেপার ক্রোমাটোগ্রাফি। প্রিন্সিপালস অফ পেপার ক্রোমাটোগ্রাফি। এই পেপার ক্রোমাটোগ্রাফির কিছু নীতি রয়েছে বা নীতিমালা রয়েছে, সেই নীতিমালাগুলি সম্পর্কে আমরা এখন একটু ধারণা দিব। 1 নাম্বার নীতি হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে নির্দিষ্ট দ্রাবকের সহায়তায় চলমান দ্রাবকের সাহায্যে ওই যৌগ সমূহ হতে নির্দিষ্ট যৌগকে পৃথক করা যায়। এটি হচ্ছে 1 নাম্বার নীতি। 2 নাম্বার নীতি, এই ক্রোমাটোগ্রাফিক পেপার সাধারণত পার্টিশন নীতি ফলো করে। পার্টিশন ক্রোমাটোগ্রাফির নীতি অনুসারে যেখানে দুটি বস্তু একটি ফেজ বা তরল অবস্থায় থাকে, একটি ফেজ বা তরল অবস্থায় অবস্থান করে, এইখানে পানি তরল ফেজ সাধারণত ক্রোমাটোগ্রাফিক পেপারের যে সূক্ষ্ম ছিদ্র রয়েছে সেইখানে অবস্থান করে, আর অন্য যৌগগুলো ক্রোমাটোগ্রাফিক পেপারের উপর দিয়ে বেয়ে চলতে থাকে। এটি হচ্ছে 2 নাম্বার নীতি। 3 নাম্বার নীতি, এটি সাধারণত বিভিন্ন যৌগ সমূহের গতির পার্থক্য, একটি স্থানে যে বিভিন্ন যৌগ রয়েছে সেই যৌগ সমূহ দ্রাবকের মধ্যে গতির পার্থক্যের কারণে পৃথক হয়ে যেতে পারে। এছাড়াও অ্যাবজর্পশন নীতিও কিছুটা কার্যকরী হয়। অ্যাবজর্পশন নীতি কার্যকরী হবে কিভাবে? কারণ এইখানে ক্রোমাটোগ্রাফিক পেপার হচ্ছে তরল কঠিন ফেজ আর দ্রাবক সমূহ হচ্ছে তরল ফেজ। এই দুটি ফেজের কারণে বা অ্যাবজর্পশনের কারণে এই যৌগ সমূহ পৃথক হতে পারে। সরি, আমার একটু কল আসছিল। এছাড়া আমরা দেখতে পারি পানির আকর্ষণ বা আসক্তির কারণে যৌগ সমূহ পরস্পর হতে পৃথক হতে পারে। এই পেপার ক্রোমাটোগ্রাফি আমরা 3টি পদ্ধতিতে করে থাকি। একটি পদ্ধতি হচ্ছে অ্যাসেন্ডিং পদ্ধতি, আরেকটি পদ্ধতি হচ্ছে ডিসেন্ডিং পদ্ধতি, এবং আরেকটি পদ্ধতি হচ্ছে টু ডাইমেনশনাল পদ্ধতি। এই 3টি পদ্ধতির মাধ্যমে আমরা এই পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে যৌগ সমূহের পৃথকীকরণ করতে পারি। এছাড়া পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা যে সমস্ত যৌগগুলোকে পৃথক করব
সেগুলি হচ্ছে রঞ্জক পদার্থ বা পিগমেন্ট। পিগমেন্টস সমূহকে আমরা আলাদা করতে পারি। আমরা নিউক্লিক অ্যাসিডকে আমরা পৃথক করতে পারি, আমরা ফেনলিক কম্পাউন্ডকে আলাদা করতে পারি এবং অ্যামাইনো অ্যাসিডকেও আলাদা করতে পারি। তাহলে এটি একটি নীতি। আমরা এই পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে পিগমেন্ট বা রঞ্জক পদার্থ, নিউক্লিক অ্যাসিড, ফেনলিক কম্পাউন্ডস এবং অ্যামিনো অ্যাসিডকে পৃথক করতে পারি। এছাড়া আরেকটি নীতি রয়েছে, এখানে যে আরএফ ফ্যাক্টর বা আরএফ এর ভ্যালু সেটা সাধারণত 0.01 থেকে 0.99 পর্যন্ত হয়ে থাকে বিভিন্ন যৌগসমূহের ভ্রমণ দূরত্বের উপর ভিত্তি করে। যদি আমরা কাজটি সুনিয়ন্ত্রিত পদ্ধতিতে এবং সঠিকভাবে করে থাকি তাহলে অতি সহজেই আমরা আরএফ ভ্যালুর মানটা আমরা পেতে পারি এবং সেটা নির্ভুলভাবেই পেতে পারি। আমরা এবার দেখব কিছু রঞ্জক পদার্থের আরএফ ভ্যালুর মানগুলি কি রকম হয়ে থাকে। আমরা যদি ক্লোরোপ্লাস্টের মধ্যে লক্ষ্য করে দেখব, ক্লোরোফিল বি এর আরএফ ভ্যালু সাধারণত 0.3231। ক্লোরোফিল এ এর আরএফ ভ্যালুর মান 0.34 হয়ে থাকে। জ্যান্থোফিল এর আরএফ ভ্যালুর মান 0.615। ক্যারোটিন এর আরএফ ভ্যালুর মান প্রায় 1। এই সমস্ত তথ্য দিয়েছেন বিজ্ঞানী গ্রস এটল। এই সমস্ত তথ্য দিয়েছেন এবং তারা পরীক্ষা করে দেখেছেন যে ক্লোরোফিল বি এর আরএফ ভ্যালু 0.231, ক্লোরোফিল এ এর আরএফ ভ্যালু 0.34, জ্যান্থোফিলের আরএফ ভ্যালু 0.615 এবং ক্যারোটিনের 1 পর্যন্ত হয়ে থাকে। এবার আমরা ক্রোমাটোগ্রাফি পেপারের মাধ্যমে কিভাবে এই ক্রিয়াটি করতে পারি সেটা দেখানোর আগে বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের যে আরএফ ভ্যালুর মান কি রকম হয় সেটা আমরা দেখব। প্রথমে আমরা আলোচনা করব অ্যামাইনো অ্যাসিড এবং এই আরএফ ভ্যালুটা আমরা নির্ণয় করব ফেনল এবং পানির যে দ্রবণ, এই দুটি দ্রবণের মধ্যে এই অ্যামিনো অ্যাসিডগুলির আরএফ ভ্যালুর মান। এক নম্বরে আমরা দেখতে চাচ্ছি গ্লাইসিন এর আরএফ ভ্যালু হবে 0.36, যেটা ফেনল ও পানির দ্রবণে। 2 নম্বরে অ্যালানিনের আরএফ ভ্যালু 0.55। ভ্যালিনের আরএফ ভ্যালুর মান রয়েছে 0.72। লিউসিনের আরএফ ভ্যালুর মান 0.80। আইসোলিউসিন এর আরএফ ভ্যালু 0.83। আরেকটি দেখো আমরা সেরিনের আরএফ ভ্যালু
0.30। এভাবে আমাদের যে 20 প্রকারের অ্যামিনো অ্যাসিড রয়েছে, প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের আরএফ ভ্যালুর নির্দিষ্ট মান রয়েছে। অবশ্য সেটা ডিপেন্ড করে এই কোন দ্রাবকের মধ্যে আমরা আরএফ ভ্যালুটা নির্ণয় করছি তার উপর। তাহলে আমরা নির্ণয় করলাম ফেনল ও পানির মধ্যে আরএফ ভ্যালুটা কিরকম হয়ে থাকে। অ্যামিনো অ্যাসিডের আরএফ ভ্যালু আমরা একটু গ্রাফ দেখানোর চেষ্টা করলাম। এভাবে আমরা 20টি অ্যামিনো অ্যাসিড রয়েছে, সেই 20টি অ্যামিনো অ্যাসিডের আরএফ ভ্যালুর মান আমরা পেতে পারি। এবার আমরা পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে কিভাবে আরএফ ভ্যালু নির্ণয় করার পদ্ধতি সেটা আমরা আলোচনা করব। প্রথমেই আমরা সবুজ পাতা নিব। এই পাতার যে শিরা উপশিরা রয়েছে সেগুলি আলাদা করে রেখে দিব, আলাদা করে নিব। এবং প্রথমে ক্লাসে আমি বলেছিলাম এই উদ্ভিদ অংশ সিলেক্ট করার সময় দেখতে হবে রোগাক্রান্ত অংশ যেন না আসে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। এরপরে এই শিরা উপশিরা বিহীন যে পাতা সেখানে টুকরো টুকরো করে কেটে এরকম একটি মর্টারের মধ্যে দিতে হবে। মর্টারের মধ্যে রেখে এই মর্টারের সাথে কিছু কেমিক্যালস যোগ করতে হবে। কেমিক্যালসের মধ্যে রয়েছে পেট্রোলিয়াম, ইথার, অ্যাসিটন। এর একটি মাপ রয়েছে, সেটি 10:12। অর্থাৎ পেট্রোলিয়াম ইথারের ভলিউম যদি 10 হয় তাহলে অ্যাসিটনের পরিমাণ দিতে হবে 12। এই উপাদানটি এইখানে দিতে হবে। এছাড়াও এর সাথে অ্যাড করতে হবে পরিষ্কার বালি বা সিলিকা অ্যাড করতে হবে। এছাড়াও এর সাথে অ্যাড করতে হবে চকের গুঁড়া বা ক্যালসিয়াম কার্বনেট। এই উপাদানগুলি নিয়ে মর্টার, এটি একটি মর্টারের মধ্যে ভালো করে পিষতে হবে। তাহলে দেখা যাবে যে এই যে পাতার মধ্যে ক্লোরোপ্লাস্ট ছিল, সেই ক্লোরোপ্লাস্টের ভিতরে যে রঞ্জক পদার্থ, সেই রঞ্জক পদার্থগুলি আস্তে আস্তে বের হয়ে আসবে। যখন এই মর্টারের পাতাগুলি ভালো করে পেশা শেষ হয়ে যাবে, তখন তরল পদার্থকে একটি পাতলা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে চাপ দিয়ে রসটা পৃথক করতে হবে। সেই রস একটি পরিষ্কার টেস্ট টিউবের মধ্যে ঢালতে হবে। পরিষ্কার টেস্ট টিউবের মধ্যে রসটি আমরা আলাদা করে নিব। এরপরে এই পরিষ্কার টেস্ট টিউবের ভিতরে 5 থেকে 10 মিলিমিটার পেট্রোলিয়াম ইথার, অ্যাড করব। অ্যাড করে সেই টেস্ট টিউবকে হাতের তালুতে রেখে ঝাঁকাতে হবে, কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করলেই দেখা যাবে যে এই যে টেস্ট টিউবের উপরের অংশে গাঢ় সবুজ বর্ণের একটি লেয়ার জমে আছে। এই গাঢ় সবুজ বর্ণের যে লেয়ারটি, সেটি অন্য আরেকটি টেস্ট টিউবের মধ্যে ঢেলে দিতে হবে। আমরা অন্য একটি টেস্ট টিউবের মধ্যে পরিষ্কার উপরের যে সবুজ অংশ তাকে আমরা ঢেলে নিব। ঢেলে নেওয়ার ফলে যে টেস্ট টিউবটি থাকবে তার মুখ একটি কর্ক দ্বারা বন্ধ করে দিতে হবে। তাহলে এটি হচ্ছে একটি দ্রবণ হয়ে যাবে, সলিড হয়ে যাবে। এই সলিডটি পরবর্তীতে আমরা স্পট হিসেবে ব্যবহার করব। এরপর আমরা ক্রোমাটোগ্রাফি পেপার কিভাবে কাটি সেটা একটু
দেখার চেষ্টা করব ক্রোমাটোগ্রাফিক পেপার কাটার নিয়মটা। বড় একটি ক্রোমাটোগ্রাফিক পেপার হতে ধারালো এবং পরিষ্কার কাঁচি দিয়ে চওড়া মেপে নিতে হবে 2.5 সেন্টিমিটার এবং উচ্চতা আমরা নির্ধারণ করব 10 to 12 সেন্টিমিটার। এইভাবে ক্রোমাটোগ্রাফিক পেপারটি কেটে নিতে হবে। কেটে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন ক্রোমাটোগ্রাফিক পেপারের গায়ে কোনো দাগ না পড়ে বা আঙ্গুলের ছাপ না পড়ে, সেই জন্য কাজটি একটু সতর্কতার সহিত করতে হবে। এরপর এই ক্রোমাটোগ্রাফিক পেপারের উপরে একটি পেন্সিল দিয়ে দাগ দিতে হবে, সেটা 1.5 সেন্টিমিটার উপরে, নিচ থেকে 1.5 সেন্টিমিটার উপরে। এবং এই দাগের মধ্যে যে আমার প্রথম মিশ্রণ হলো বা দ্রবণ হলো, সলিড হলো, সেই দিয়ে স্পট এখানে স্থাপন করতে হবে দাগের কাছে। তবে এই স্পটটির যে ব্যাস, সেই স্পটটির ব্যাস কোনো ক্রমেই 0.5 সেন্টিমিটারের বেশি হবে না। এইভাবে আমরা ক্রোমাটোগ্রাফিক পেপারটি কেটে দাগ দিব। আর যে বলেছিলাম স্পট, সেই স্পট কিভাবে করব, আমাদের যে টেস্ট টিউবের সবুজ অংশ রয়েছে সেই অংশ থেকে মাইক্রো পিপেট বা রক্ত নেওয়ার যে পিপেট, সেই পিপেট দিয়ে আস্তে আস্তে রক্ত নেওয়ার পিপেট হতে আস্তে আস্তে করে এখানে স্পট তৈরি করতে হবে। এই স্পটটি তখন পরবর্তীতে আমরা ক্রোমাটোগ্রাফির জন্য ব্যবহার করব। এরপর আমরা ক্রোমাটোগ্রাফিক একটি জার নিব। ক্রোমাটোগ্রাফিক জার, এটা একটি ক্রোমাটোগ্রাফিক জার। এই ক্রোমাটোগ্রাফিক জারের মধ্যে আগে থেকেই বিভিন্ন ধরনের দ্রাবক রয়েছে, সে যে কোনো একটি দ্রাবক নিতে হবে। যেমন পেট্রোলিয়াম, ইথার আমরা নিতে পারি। সেই সলভেন্ট আমরা আগে থেকেই অ্যাড করব। তারপরে যে প্রান্তটি নির্ধারিত দ্রবণ দ্বারা বা সবুজ বর্ণের যেটা আমরা আলাদা করলাম দ্রবণটি, সেটি দিয়ে স্পট তৈরি করলাম। সেই স্পট যুক্ত প্রান্তটি নিচের দিকে করে আস্তে আস্তে বা সাবধানে রাখতে হবে। এবং এই ক্রোমাটোগ্রাফিক পেপারটি রাখার সময় লক্ষ্য করতে হবে যেন স্পট যুক্ত যে স্থানটা, সেই স্পট যুক্ত স্থানটা কোনো ক্রমেই এই দ্রবণের মধ্যে ডুবে না যায়। এরপরে একটি কর্কের সাহায্যে এই ক্রোমাটোগ্রাফিক পেপারটি খাড়া করে ঝুলে রাখতে হবে। কর্কের মাধ্যমে আমরা ক্রোমাটোগ্রাফিক পেপারটি ঝুলে রাখবো। তাহলে এটি একটি কর্ক। এটি সিলিন্ডার, গ্লাস সিলিন্ডার। ক্রোমাটোগ্রাফি পেপার। এবার কিছুক্ষণ পর দেখা যাবে যে এই সলভেন্ট থেকে দ্রাবকগুলি আস্তে আস্তে ক্রোমাটোগ্রাফিক পেপারের গা বেয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবং এই স্পটের যে বিভিন্ন যৌগ সমূহ রয়েছে তাও এই দ্রাবকের চলমান
দ্রাবকের সাহায্যে আস্তে আস্তে উপরে এইভাবে স্পট বা দাগ সৃষ্টি করবে। এইভাবে যখন দ্রাবকটি প্রায় ক্রোমাটোগ্রাফিক পেপারের প্রান্তের দিকে চলে যাবে তখন তখন এই ক্রোমাটোগ্রাফিক পেপারটি উঠিয়ে আলাদা করে ফেলতে হবে এবং যে পর্যন্ত দ্রাবক চলাচল করেছে সেখানে একটি ফ্রন্ট লাইন দিতে হবে। এই ফ্রন্ট লাইন, এটাকে বলা হয় ফ্রন্ট লাইন। ফ্রন্ট লাইন আমরা টানব। আর যেখানে আমরা একটি নিচে দাগ দিয়েছিলাম স্পট রাখার, সেটি হচ্ছে প্রারম্ভিক স্থান, প্রারম্ভিক বিন্দু বা স্পট বিন্দু। এবার আমরা এই ভেজা ক্রোমাটোগ্রাফিক পেপারটিকে সাবধানে শুকিয়ে নিব। শুকানোর পরে দেখব যে এই যে বিন্দুর মধ্যে যে বিভিন্ন ধরনের যৌগ সমূহ রয়েছে তারা দাগ সৃষ্টি করেছে বা বর্ণ সৃষ্টি করেছে। যেমন আমরা জানি ক্লোরোফিল বি এর বর্ণ হালকা সবুজ, ক্লোরোফিল এ এর বর্ণ গাঢ় সবুজ বর্ণের, জ্যান্থোফিলের বর্ণ হলুদ বর্ণের এবং ক্যারোটিনের বর্ণ কমলা বর্ণের। তো এরা তাদের ট্রাভেল ডিস্টেন্স অনুসারে এই রকম ক্রোমাটোগ্রাফিক পেপারের মধ্যে দাগ সৃষ্টি করবে। এই ক্রোমাটোগ্রাফিক পেপারটা যদি শুকানোর পরে দেখি আমরা কোনো স্পট বা দাগ সৃষ্টি হয় নাই, তখন বিভিন্ন ধরনের রিয়াজেন্ট রয়েছে, সেই রিয়াজেন্টের স্প্রে আমরা ব্যবহার করতে পারি। সেই রিয়াজেন্টের স্প্রে করে দেখবো যে আমরা এই দাগগুলি আরো বেশি স্পষ্ট হয়েছে। সেইভাবে তখন আমরা ক্লোরোফিল বি, তার উপরে থাকবে ক্লোরোফিল এ, এর উপরে অবস্থান করবে জ্যান্থোফিল এবং সবচেয়ে উপরে অবস্থান করবে ক্যারোটিন। কারণ কি, ক্লোরোফিল এ বি এর যে আরএফ ভ্যালু সেটা সবচেয়ে কম। আমরা দেখেছি চার্টে 0.23, ক্লোরোফিল এ এর আরএফ ভ্যালুর মান 0.34, জ্যান্থোফিলের মান 0.615, ক্যারোটিনের প্রায় 1। সেই জন্য এই ক্রোমাটোগ্রাফিক পেপারের তাদের আরএফ ভ্যালু অনুসারে এরকম দাগ সৃষ্টি করে দিবে। এইভাবে আমরা ক্রোমাটোগ্রাফিক পেপারের মাধ্যমে অতি সহজেই দ্রবণ সমূহের মধ্য থেকে বিভিন্ন যৌগ সমূহকে আলাদা করতে পারি। এটি একটি খুবই সহজ একটি পদ্ধতি। সহজে আমরা ক্রোমাটোগ্রাফিক পেপারের মাধ্যমে যৌগ সমূহকে পৃথক করতে পারি এবং আরএফ ভ্যালুর মানটাও আমরা অতি সহজেই পেতে পারি। তো এটি হচ্ছে ক্রোমাটোগ্রাফিক পেপার। এছাড়াও আমরা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিক পেপারের মাধ্যমেও যৌগ সমূহের আলাদা করতে পারি। গ্যাস লিকুইড ক্রোমাটোগ্রাফিকের মাধ্যমে পারি, আয়ন এক্সচেঞ্জের মাধ্যমেও আমরা পারি। যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে দ্রবের মধ্য থেকে বিভিন্ন যৌগ সমূহকে আলাদা করতে পারি। তো প্রিয় ছাত্ররা, আজকের ক্লাসটি আমার এই পর্যন্তই। যদি কোনো সমস্যা থাকে তোমাদের ক্লাসটি বুঝতে, অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। আমি আশা করব পরবর্তী ক্লাসের আগে সেই বিষয়গুলি সমাধান করার। আর সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজের পক্ষে উদ্ভিদ বিজ্ঞান পরিবার হতে আমাকে ক্লাসটি নেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ বোধ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বেস্ট অফ লাক।